এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের চাহিদা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং আন্তর্জাতিক বিভিন্ন মেলা যেটি দেশে এবং দেশের বাইরে হয়ে থাকে, সেখানে আমাদের হস্তশিল্পের এবং দেশীয় পণ্যের অনেক চাহিদা রয়েছে। আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের চাহিদা কেমন রয়েছে এবং সেই চাহিদা অনুযায়ী আমরা আন্তর্জাতিক মান রক্ষা করতে পারছি কিনা এবং আমাদের যে দক্ষ জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আসলে ট্রেনিংয়ের মাধ্যমে কিভাবে আরও বেশি তৈরি করা যায়, এই বিষয়গুলো আজ আমরা আলোচনায় নিয়ে আসবো। আমাদের সাথে রয়েছেন আবু আলম চৌধুরী, সভাপতি হস্তশিল্প রপ্তানিকারক সমিতি ও পরিচালক এফবিসিসিআই। আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ রাশিদুল করিম মুন্না, ব্যবস্থাপনা পরিচালক ক্রিয়েশন লিমিটেড। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতেই রাশিদুল করিম মুন্না, আপনি একজন উদ্যোক্তা, আমি একটু আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব যে হরতাল, অবরোধ এবং আমরা যে বিষয়গুলো দেখছি প্রতিদিনের অবস্থান, সেখান থেকে আসলে আন্তর্জাতিক বাজারে আমাদের দেশীয় পণ্যের কেমন চাহিদা রয়েছে? দুটো প্রশ্ন আসলে। প্রথম প্রশ্নটা হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা যারা এই শিল্পের সাথে সম্পৃক্ত আছি, আমাদের পণ্য আমরা ঠিকমতো উৎপাদন করতে পারছি না, কাঁচামালের সাপ্লাইং চেইনটা হচ্ছে যথেষ্ট ভেঙে পড়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের উৎপাদিত পণ্য রপ্তানি করার ক্ষেত্রে অনিশ্চয়তার জন্য, নিরাপত্তাহীনতার জন্য আমরা রপ্তানি করতে পারছি না। সামগ্রিকভাবে আমরা সত্যিকার অর্থেই একটা বিপদ সংকুল সময় পার করছি। আর রপ্তানি বাজারের মধ্যে আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ একটি চমৎকার সময় পার করছে। বাংলাদেশের প্রতিটা দেশে 100 বছরের মধ্যে একটা সম্ভাবনা আসে, অর্থাৎ লাইফ সার্কেলের একটা বড় অংশ, এই মুহূর্তে 70% জনগোষ্ঠী তরুণ বাংলাদেশের। তো এই প্রেক্ষাপটে সাউথ এশিয়াতে আমরা যদি শ্রমের কম্পিটিটিভনেসটা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই মুহূর্তে সাউথ এশিয়াতে হচ্ছে কম্পিটিটিভ শ্রম নিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছি। সেই জায়গাটাতে যেই সমস্ত শিল্প শ্রমঘন, অর্থাৎ একটি পণ্যের উৎপাদন খরচের মধ্যে যদি 35 থেকে 40% হচ্ছে শ্রমের উপর নির্ভর করে, সেই ধরনের পণ্যগুলা যদি আমরা উৎপাদন এবং রপ্তানি করার ক্ষেত্রটা প্রসারিত করতে পারি, তাহলে আমরা এই সেক্টরটা ব্যাপকভাবে আমরা বিকশিত করতে পারবো। তো সেই ক্ষেত্রে হস্তশিল্প এবং রিলেটেড যে হ্যান্ডমেড বা সেমি হ্যান্ডমেড যে প্রোডাক্টগুলো আছে, এই শিল্পটাকে যদি আমরা ফোকাস করতে চাই, তাহলে এই মুহূর্তে চায়না প্লাস যে কনসেপ্টটা চলছে, অর্থাৎ যেই সমস্ত বায়াররা চায়না থেকে ইম্পোর্ট করছে, তারা চায়নার পাশাপাশি অন্য আরেকটা দেশ থেকে কিনতে যাচ্ছে। তো এই জায়গাটাতে বাংলাদেশ একটা চমৎকার সাপ্লাইং চেনে সম্পৃক্ত হয়ে এই শিল্পটাকে বিকশিত করতে পারবে। আবু আলম চৌধুরী, আপনি তো অনেক দিন ধরে আসলে যুক্ত রয়েছেন সেই জায়গায়, যারা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, তারা কি আসলে এই হরতাল অবরোধে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। প্রত্যেকের ক্ষেত্রে এটা খুবই এফেক্ট করতেছে, বিশেষ করে গ্রামে গঞ্জে যারা এই ধরনের পণ্য তৈরি করে, তারা এই পণ্যটা পরিবহনের জন্য ঠিক সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না, যে জন্য রপ্তানিকারকরা ও সেই পণ্য সুযোগ নিতে পারছে না। এটা অবশ্যই ক্ষতিকর এবং এই ক্ষতির জন্য আসলে গ্রামীণ অর্থনীতিটাই আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার কারণ হল যে হস্তশিল্পের এই টোটাল টাকাটা কিন্তু গ্রামীণ খাতে যারা প্রস্তুতকারক এদের খাতেই চলে যায়। বিশেষ করে হস্তশিল্প রপ্তানিতে যে পণ্য তৈরি হয়, এটার সিংহভাগ টাকা পয়সা গ্রামে কিন্তু যায়। গ্রামের অর্থনীতির জন্য এটা বিরাট একটা ভূমিকা রাখে। গ্রামের লোকেরাই যদি সেসব পণ্য আমাদের এদিকে পাঠাতে না পারে, রপ্তানিকারদের কাছে পৌঁছাতে না পারে, তাহলে উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা একটু টেলিফোনে যাব, আমাদের ফোন আছে। হ্যালো হ্যালো হ্যালো, জি, কোথা থেকে বলছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। আমি মামা শুনতে জি, বলুন। আচ্ছা, হ্যালো আপু। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, ওনার কথাটা শুনতে পাচ্ছি না আমরা, পরবর্তীতে আমরা আবার ফোন নেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে উনি একজন মহিলা উদ্যোক্তা বা যারা মেয়েরা আসলে কাজ করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই সময় লোন পেতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তাদের জন্য আসলে ব্যাংকগুলো কি করতে পারে? উত্তরটা কি আপনি দেবেন? হ্যাঁ, বলতে পারি, সুবিধা নেই। আসলে ব্যাংক লোন ব্যাপারটা
পলিসিগত সরকারি পলিসিগত কেতাবে আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনে খুব বেশি প্রবলেম সৃষ্টি হয়। তার কারণ হচ্ছে ব্যাংকে যেসব লোন দেয় তার যে ফর্মালিটিস, এই ফর্মালিটিসগুলিকে আরও সহজ করতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য লোনের সুদের পরিমাণ যেভাবে আমাদের ব্যাংক নির্ধারণ করে থাকে সেটা কিন্তু এদের জন্য খুবই বেশি। অনেক সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলে থাকেন যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণের সুদের পরিমাণ কম। আসলে কিন্তু সুদের পরিমাণ কম নয়। তার কারণ হলো যে 3 মাসের অন্তর অন্তর যদি সুদ কাউন্ট করা হয় তখন এই সুদ গিয়ে প্রায় 23% গিয়ে দাঁড়ায়। এটা একটু সরকারকে বিবেচনা করতে হবে। আদারওয়াইজ যে এই ঋণ সুবিধা সরকার পলিসিগতভাবে ডিক্লেয়ার করছে, এটার সুফল কিন্তু যারা ঋণ নেয়, যারা ক্ষুদ্র উদ্যোক্তা, তারা কিন্তু পাচ্ছে না। দ্বিতীয়ত আর সেই দিক থেকে কিন্তু আমরা দেখছি যে যারা এ ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু ইনসেনটিভ দিচ্ছে, এবং বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি যে 2013 শেষ দিকেও ব্যবসায়ীদের জন্য সেই সহযোগিতা রেখেছে। 2015-তে এসেও হয়তো সে ধরনের যদি ক্ষতিগ্রস্ত হয় সেই সহযোগিতা হয়তো থাকতে পারে। আসলে এখানে আমার বক্তব্য হচ্ছে যে মূলধন তো হচ্ছে সেকেন্ডারি ইস্যু। ফার্স্ট ইস্যু হচ্ছে যেটা আলোচনা হচ্ছিল যে আমরা যে সম্ভাবনার কথা বলছি স্থানীয় পণ্যের, আমি মনে করি যে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যকে যদি বিক্রয় করতে হয়, রপ্তানি করতে হয়, তাহলে আমাদের যে জায়গাগুলো হচ্ছে খুব জোরালোভাবে চিন্তা করা দরকার যে ইন্টারন্যাশনাল মার্কেটের যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করতে গেলে ইন্টারন্যাশনাল একটা ট্রেন্ড আছে, ফ্যাশন আছে, মোটিভ আছে, কালার আছে, এবং এই কম্বিনেশনটা হচ্ছে যে প্রোডাক্টে যদি রিফ্লেক্ট না করে তাহলে কিন্তু আন্তর্জাতিক বাজারে সেই পণ্যটা বিক্রি করা যাবে না। আমি যদি সহজভাবে বলি যে আমরা হচ্ছে যে নকশি কাঁথার যে কাজটা, আমরা যদি ট্র্যাডিশনাল নকশি কাঁথাটা যদি এক্সপোর্ট করতে চাই সেটা কিন্তু আমরা বিক্রি করতে পারবো না। আমরা যেটা পারবো সেটা হচ্ছে এই টেকনিকটা, এই স্টিচিংয়ের টেকনিকটাকে যদি আমরা ইন্টারন্যাশনাল ডিজাইনে কনভার্ট করি তাহলে কিন্তু এই সেক্টরটা অনেক বুস্ট আপ করা সম্ভব হবে। সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটা যে আমাদের R&Dর প্রোভাইড করার জন্য কোনো সার্ভিস প্রোভাইডার নেই, প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য কোনো প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার নেই, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যে মাল কী ধরনের মালটা বিক্রি করা যাবে সেই ট্রেন বা পটেনশিয়ালিটি আমাদের উদ্যোক্তারা অনেক ক্ষেত্রেই নিতে পারছে না। তো এইটাই আসলে মেজর চ্যালেঞ্জ। অর্থাৎ কি করব, তাদের কিন্তু তেমন কোনো গাইডলাইন নেই জি জি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি বিজনেস করার সময় হচ্ছে আমার মূলধনটা দরকার, কিন্তু আমি কি করব, কোন পণ্য নিয়ে কাজ করব, কোনটা আমাদের পটেনশিয়াল, আমাদের স্ট্রেংথ কোথায় আছে, আমাদের হেরিটেজ কোথায় আছে, আমাদের লোকাল র মেটেরিয়ালসের স্ট্রেংথ কোথায় আছে, যেটা আমরা কম্পিটিটিভনেসটাকে এনশিওর করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের হিউম্যান রিসোর্স দরকার। সেই ক্ষেত্রে হিউম্যান রিসোর্স হচ্ছে খুব লিমিটেড। আমাদের স্কিল হিউম্যান রিসোর্সটাকে কীভাবে ওই পণ্যটা উৎপাদনের মধ্যে আমরা কাজে লাগাতে পারবো, এবং উদ্যোক্তা কীভাবে একটা শক্তি নিয়ে দাঁড়াতে পারবে, সেই ক্ষেত্রে পলিসিগত গভর্নমেন্ট কী ধরনের সাপোর্ট দিতে পারবে, অর্থাৎ টোটালটা নিয়েই কিন্তু হচ্ছে একটা কম্বিনেশন। একজন উদ্যোক্তা কীভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে, এবং সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কীভাবে আসতে পারে সেটাও কেউ ইউনিফর্ম করতে হবে, কনভিনিয়েন্ট করতে হবে। সেই ক্ষেত্রে আসলে সরকার কিভাবে সহযোগিতা করতে পারে? সরকার যেটা করছে এটা কিন্তু আমরা অনেক দিন থেকে এই আলোচনাটা করে আসছি। আমাদের একটা রিসার্চ সেল থাকা দরকার। এই রিসার্চ সেলটির উপকারিতা হচ্ছে বর্তমানে যে পণ্যগুলি হচ্ছে সেগুলি কোনো রিসার্চ সেল থেকে আসছে না। যারা রপ্তানিকারক তাদের উদ্যোগেই কিছু ডিজাইন নিয়ে কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে। সামগ্রিকভাবে যে প্রোডাক্টটা তৈরি হওয়া দরকার, প্রথমত আমাদের যে রিসার্চের প্রয়োজন, আমাদের নতুন র মেটেরিয়াল সৃষ্টি করতে হবে। এখন আমরা সনাতনী র মেটেরিয়ালস দিয়ে আমরা করতেছি, এই জন্য রিসার্চের প্রয়োজন আছে। ডিজাইন ডেভেলপমেন্ট করতে হবে আপ টু দি ইন্টারন্যাশনাল মার্কেট। কীভাবে ডিজাইন ডেভেলপমেন্ট হয়, আমাদের এখানে বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা হচ্ছে, কিন্তু সিস্টেম হচ্ছে না। সিস্টেমের মধ্যে যেটা হচ্ছে, প্রথমে আমরা মার্কেটিংয়ের জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ডিজাইন এবং মার্কেট জন্য দরকার হয় ইন্টারন্যাশনাল ফেয়ার পার্টিসিপেশন। এখন যেসব ছোট ছোট উদ্যোক্তা এরা নিজেদের পয়সা দিয়ে অত টাকা খরচ করে ইন্টারন্যাশনাল ফেয়ারে যাওয়া এদের জন্য সম্ভব হয় না। তবে আমি ধন্যবাদ জানাই রপ্তানি উন্নয়ন ব্যুরো কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের সাবসিডাইজ পদ্ধতিতে মেলা করতেছে। এটাও কিন্তু যথেষ্ট নয়। তার কারণ হচ্ছে যে রপ্তানি উন্নয়ন ব্যুরো যেই স্পেসটুকু আমাদের জন্য বা যারা উদ্যোক্তা তাদের জন্য এটা খুবই সীমিত পরিমাণে, এবং এদের সাথে আমরা অ্যাসোসিয়েশন থেকে
ভাইস চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি, আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, কিন্তু সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে এরা বলে এদের ফান্ড কম। এই ধরনের বিপণনের জন্য সরকার ভবিষ্যতে কিছু ফান্ড বৃদ্ধি করা দরকার, যাতে আন্তর্জাতিক বাজারে আমাদের উদ্যোক্তারা গিয়ে বাজার সৃষ্টি করতে পারে। এটা আমাদের খুবই প্রয়োজন। এছাড়া যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা যদি না থাকে, আমরা রিসার্চ সেন্টার না থাকে, তাহলে কিন্তু আমরা মার্কেটে গিয়ে আমরা যখন বাজারে যাই তখন সবসময় আমরা চিন্তা করি নতুন কোনো জিনিস আছে কিনা, কোনো নতুন কোনো পণ্য আছে কিনা, তখন বায়াররা আকৃষ্ট হয় বেশি। কিন্তু নতুন পণ্য না দেখলে, নতুন ডিজাইন না দেখলে কোনো বায়ারকে ইন্টারন্যাশনালিও আকর্ষণ করা যায় না। এই জন্য রিসার্চ সেলের প্রয়োজন আছে। আপনি বলতে পারেন এখন বর্তমানে কিভাবে এক্সপোর্টটা হচ্ছে, সেটা হচ্ছে মুষ্টিমেয় কয়েকজন উদ্যোক্তা তাদের নিজেদের উদ্যোগে কিছু ডিজাইন সৃষ্টি করছে, কিছু প্রডিউসার সৃষ্টি করছে, সীমিতভাবে হচ্ছে। এটাকে যদি ব্যাপক আকারে করতে হয় তাহলে একটু উদ্যোগ নিতে হবে। নতুন করে র মেটেরিয়াল সৃষ্টি, ডিজাইন সৃষ্টি, রিসার্চ ডেভেলপমেন্ট, এগুলি কিন্তু বিসিকের মাধ্যমে হতে পারে, কিন্তু যেগুলো হওয়া দরকার ঠিক সেভাবে জিনিসটা হচ্ছে না। আর রাশিদুল করিম মুন্না, সারা বাংলাদেশে আমাদের অনেকেই আছেন যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন এবং তারা নিজেরাই কিন্তু এ ধরনের পণ্য তৈরি করছেন, কিন্তু মূল সমস্যা যেটি থাকছে, যেটি আপনি বলছেন যে ব্র্যান্ডিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটটা ধরার জন্য কি ধরনের ডিজাইন প্রয়োজন, চাহিদাটা কীরকম প্রয়োজন, এবং সেখানের মার্কেট ধরার বিষয়টা, বায়ার কারা হতে পারে, এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ যারা গ্রামীণ জনশক্তি, আমাদের প্রধানতম শক্তি, তাদের পক্ষে জানা সম্ভব না। তাদের জন্য আসলে আপনাদের মতো উদ্যোক্তারা কি এগিয়ে আসছেন সহযোগিতা করার জন্য? এই ক্ষেত্রে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করলে ভালো হবে। আমরা অনেকেই বাংলাদেশে আছি যারা স্থানীয় কাঁচামাল বা দেশীয় কিছু নিয়ে কাজ করতে চাই, এবং এটা এক ধরনের এই টাচিং ইস্যুটা কিন্তু অনেকের মধ্যে, অনেক তরুণের মধ্যে, তরুণ উদ্যোক্তার মধ্যেই আছে, যে আমি নিজে কিছু করতে চাই, আমি দেশীয় কিছু করতে চাই, আমি স্থানীয় কাঁচামাল ব্যবহার করতে চাই, আমি স্থানীয় যে শ্রম আছে সেটাকে ব্যবহার করতে চাই। এবং অনেকেই কিন্তু চিন্তা করে যে নিজেদের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্যকে বাইরে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তুলে ধরার জন্য বিশেষ মাত্রা দেয়া, যেটাকে আমরা বলি। আমি এই কথাটাকে ফোকাস করার জন্য আপনার মাধ্যমে যেটা সুযোগ নিতে যাচ্ছি, যে আমি যখন উদ্যোক্তা হওয়ার চিন্তা করলাম, একটা সিদ্ধান্ত নিলাম, আসলে একটা যে কোনো উদ্যোক্তার একটা স্বপ্ন থাকতে হয়, এবং স্বপ্নটাই হচ্ছে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তাকে হচ্ছে ডেভেলপ করতে সাহায্য করে। তা আমার সেই ধরনের একটা স্বপ্ন যখন ছিল, আমি বাংলাদেশের আনাচে কানাচে গিয়েছি, প্রায় 55টা ডিস্ট্রিক্ট ঘুরেছি, যে কোন ডিস্ট্রিক্টে কী ধরনের পণ্য পাওয়া যায়, এবং আমি হচ্ছে তখন আমার মনে আছে আমি 7 থেকে 8 ধরনের মেটেরিয়ালস থেকে পণ্য উৎপাদন করে রপ্তানি করার একটা স্বপ্ন দেখা শুরু করলাম। এবং সেক্ষেত্রে আমার যেটা একটা ব্রেক হয়েছিল সেটা হচ্ছে যে আমি ফ্র্যাঙ্কফুর্ট ফেয়ারে অ্যাজ এ ভিজিটর হিসেবে 98-এ যাই, এবং সেই ফেয়ারে যে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে বেশ কিছু র মেটেরিয়ালস আছে বা বেশ কিছু প্রোডাক্ট আছে যেটা অন্যান্য দেশ অনেক বেশি এগিয়ে গেছে। সেখানে আমরা যদি শুরু করি, আমাদের কম্পিটিটিভনেসটা এনশিওর করা যাবে না। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমি শুরু করলাম যে আমাদের দেশেও কী আছে, যেমন আমি পাট নিয়ে কাজ করছি, আমি হ্যান্ডমেড পেপার নিয়ে কাজ করছি, আবুল ভাই হচ্ছে বাস্কেট নিয়ে কাজ করছে। অর্থাৎ আমাদের যেই সমস্ত প্রোডাক্ট উৎপাদন করলে অন্যান্য দেশের প্রতিযোগিতার সাথে আমরা টিকতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের যে মেজর চ্যালেঞ্জটা, যেটা শুরুতেই আমি বলেছি, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের স্ট্যান্ডার্ডের ডিজাইন কীভাবে ডেভেলপ করতে পারবো, এবং সেই পণ্যটা আমরা একটা উৎপাদন প্রক্রিয়ার মধ্যে যে আমরা সেটা কীভাবে সাপ্লাই চেনে অ্যাডজাস্ট করতে পারবো, সম্পৃক্ত হতে পারবো। এবং শুধু এখানে কয়েকটা প্রশ্ন, একটা হচ্ছে কোয়ালিটি, একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে কোয়ান্টিটি, অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে লিড টাইম, অর্থাৎ কতদিনের মধ্যে আমি শিপমেন্টটা করতে পারবো। এই টোটাল বিষয়টা, আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে একজন উদ্যোক্তাকেই একবারে স্থানীয় কাঁচামাল ক্রয় থেকে শুরু করে রপ্তানি করা পর্যন্ত যে বিভিন্ন ধরনের স্টেপগুলো আছে, পুরো স্টেপগুলাই, পুরো প্রসেসটাই একজনকেই করতে হয়। এই চ্যালেঞ্জটা আসলে অনেকের পক্ষেই কঠিন হয়ে যায়। তো এই জায়গাটাতে আসলে ইউনিফর্ম করা দরকার। মুন্না যে কথাটা বলছে, আসলে একজন ব্যক্তিকে র মেটেরিয়ালস থেকে আরম্ভ করে প্রোডাকশন পর্যন্ত, এক্সপোর্ট পর্যন্ত করা, এটা কিন্তু এই জন্য উদ্যোক্তা আমাদের কিন্তু রপ্তানিকারকের সংখ্যা কমে গেছে। এটা যদি একটা সাপ্লাই চেইনের মতো অবস্থা থাকতো তাহলে কিন্তু উদ্যোক্তারা আরও বেড়ে যেত, কিন্তু সেটা আমাদের দেশে সম্ভব হচ্ছে না। তার কারণ হলো যে এখন যে রপ্তানিগুলি হচ্ছে সেগুলি হলো যে কিছু মুষ্টিমেয় কয়েকজন উদ্যোক্তার মাধ্যমে সরকারিভাবে, এই যে আগে বলছিলাম যে রিসার্চ ডেভেলপমেন্ট, এগুলি যে করা দরকার, এটা হলে পর আমাদের উদ্যোক্তাও বাড়ত, আমাদের প্রডিউসারও বাড়ত,
এবং কোয়ান্টিটিও আমাদের বাড়তো। কিন্তু সেই ক্ষেত্রে কি আমাদের এই রাজনৈতিক পরিস্থিতি কোনোভাবে রপ্তানিতে বাধাগ্রস্ত করছে বলে আপনি মনে করছেন? অবশ্যই করছে। তার কারণ হলো যে আমরা যারা ঠিক টাইম মতো এক্সপোর্ট করব, প্রোডাকশনটা যদি না পাই আমার এলসির ডেটটা তো চলে যায়। বিভিন্ন জায়গায় আমরা যেসব প্রোডাকশন করতেছি সেই প্রোডাকশন কিন্তু আমার ফ্যাক্টরিতে আসছে না কোয়ালিটি কন্ট্রোলের জন্য, পথে সাহস করছে না ওরা ট্রাক নিয়ে আসার জন্য। এটা কিন্তু বিরাট একটা প্রতিবন্ধকতা। বিশেষ করে আমরা যারা বাইরে উৎপাদন করি, গ্রামে গঞ্জে উৎপাদন করি, আমাদের জন্য আমরা খুবই কিন্তু সংকটাপন্ন অবস্থায় আছি। বিশেষ করে এলসির যে ডেডলাইনটা আমরা মিট করার জন্য, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক হচ্ছে। এবং এটা নট অনলি আমাদের জন্য নয়, যারা গ্রামে গঞ্জে এই প্রোডাকশনটা করছে তাদের জন্য ক্ষতি সম্মুখীন হচ্ছে। আমরা আশা করার কথা হচ্ছে, যেটা আমি ওনার সাথে একটু যোগ করতে চাই, যে ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের ব্র্যান্ডিং কিন্তু খুব স্ট্রংলি পজিটিভ ওয়েতে আমরা কিন্তু ডেভেলপ করতে পারিনি। আমাদের শুধুমাত্র গার্মেন্টস সেক্টরটা পজিটিভলি হচ্ছে উপস্থাপন হয়েছে, যদিও রানা প্লাজার ঘটনার পর কিন্তু এখন গার্মেন্টসের পাশাপাশি অন্যান্য সেক্টরে আমরা যারা কাজ করছি আমাদের কিন্তু হচ্ছে কমপ্লায়েন্স নিয়ে জোরালোভাবে চাহিদাটা ডিমান্ডটা চলে আসছে যে আমাদের ফ্যাক্টরি কমপ্লায়েন্স বেস কিনা। তো সেই জায়গাটাতে হচ্ছে আমাদের ব্র্যান্ডিংটাকে যদি আমরা স্মুথ করতে না পারি, আমাদের সাপ্লাই চেনটাকে যদি স্মুথ করতে না পারি, আমি তো বিশ্বাস করতাম যে আগামী বছরের মধ্যে আমরা $35 বিলিয়ন মধ্যে আমরা উত্তীর্ণ করতে পারতাম যদি আমাদের এই রাজনৈতিক সমস্যাটা না থাকতো। তা সেই জায়গাটাতে হচ্ছে আমি যেটা শুরুতে বলেছি, আমাদের বিশাল একটা সম্ভাবনা কিন্তু আমরা অতিক্রম করছি। আমাদের ইয়ুথ জেনারেশন হচ্ছে 70% হচ্ছে আছে, টোটাল জনসংখ্যার 70%। 100 বছরের মধ্যে একবার এই সম্ভাবনাটা আসে, এবং এই টাইম ফ্রেমটা হচ্ছে 8 থেকে 10 বছরের মধ্যে। আমাদের লেবার হচ্ছে অনেক কম্পিটিটিভ সাউথ এশিয়ার মধ্যে। তো এই দুইটাকে কেন্দ্র করে যদি আমরা এই সেক্টরকে বুস্ট আপ করার এই চমৎকার সুযোগটা আমরা হাতছাড়া করছি। এবং সেই ক্ষেত্রে কি আমরা আন্তর্জাতিক সম্পর্ক আসলে আমরা তৈরি করার ক্ষেত্রে সচেতন হওয়া কি আমাদের আরো বেশি জরুরি না? সম্পর্কটা ডেফিনেটলি আমাদের আমরা যেভাবে করছি, যে আমাদের যেহেতু ব্র্যান্ডিং এর একটা বড় ধরনের গ্যাপ আছে। যেমন আমি জুট নিয়ে কাজ করছি, জুট সম্পর্কে সব বায়াররা জানে, ট্র্যাডিশনাল জুট গুডসের বায়াররা জানে যে বাংলাদেশ একজন হচ্ছে লার্জেস্ট এক্সপোর্টার কান্ট্রি, কিন্তু নন ট্র্যাডিশনাল ভ্যালুয়েটেড প্রোডাক্ট এই মার্কেটের কাস্টমার কিন্তু জানে না বাংলাদেশ হচ্ছে একটা দেশ আছে। 95% কাস্টমার নামটার সাথে পরিচিত না, আর বাকি যে 5% তারাও জানে না বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট হয়। আর তারা জানে, অনেকেই জানে যে বাংলাদেশ হচ্ছে অস্থিরতার দেশ, রাজনৈতিক সহিংসতা আছে, এখানে সাপ্লাই চেইনটা হচ্ছে স্মুথ না, আমাকে হয়তো অন টাইমে ডেলিভারি দিতে পারবে না। তো এই জায়গাটা থেকে বের হয়ে আসতে গেলে আমরা যে কাজটা করছি, আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ারে সরাসরি অ্যাটেন্ড করছি। যেমন আমি 6 থেকে 7টা ইন্টারন্যাশনাল ফেয়ার করি, আবলম ভাই হচ্ছে এইভাবে করছেন, আমাদের অনেক সিনিয়র উনি। তা আমরা সরাসরি বায়ারদের সাথে পরিচিত হয়ে আমাদের প্রোডাক্ট দেখে আমাদের পার্সোনালিটির কমিউনিকেশনটা তাদেরকে আমরা পজিটিভলি ব্যবহার করছি। তো বাট আমরা যদি সামষ্টিকভাবে যদি এগিয়ে যেতে হয়, তাহলে বাংলাদেশের ব্র্যান্ডিংটা তো আমাদের শক্তভাবে পজিটিভ ওয়েতে ইন্টারন্যাশনাল মার্কেটে ফোকাস করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যারা অ্যাম্বাসিগুলো আছে, আমাদের সরকারের এই ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার, কিছু কার্যকরী ভূমিকা নেওয়া দরকার, যাতে বাংলাদেশকে পজিটিভভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে উপস্থাপন করা যায় এবং ইন্টারন্যাশনাল বায়াররা যাতে আশ্বস্ত হতে পারে বাংলাদেশ থেকে পণ্য নিলে কোনো সমস্যা হবে না। কিন্তু বাংলাদেশের ছোট ছোট উদ্যোক্তারা যখন বাইরে কমিউনিকেট করে, ওখানকার কমার্শিয়াল কাউন্সিলর যারা থাকেন তারা ঠিকভাবে কমিউনিকেট করে না বলে বিভিন্ন সময় ইপিবির বরাবরও কিন্তু বলা হয়, ইপিবি থেকেও সেই রিপ্লাইটা ঠিক মতো দেয় না। তখন যারা সংশ্লিষ্ট চেম্বার থাকে, চেম্বার থেকে যখন এই বিষয়গুলো জানানো হয় তখনও কিন্তু তারা ফিডব্যাক সেভাবে দেয় না। সেই জায়গা থেকে আসলে আপনারা যারা বড় উদ্যোক্তা হয়ে গেছেন, আপনারা কি সমষ্টিগত এই বিষয়গুলো সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার জন্য কোনো কাজ করছেন? না, আমরা কাজ করতেছি, আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিভিন্নভাবে এই কাজগুলি করতেছি। তবে আমি ব্র্যান্ডিংটা যে কথাটা বলছে, ব্র্যান্ডিং সম্পর্কে আমি বলতে চাচ্ছি, আমার একটা বায়ার এই রাষ্ট্রধিক গন্ডগোলের সময় আমার মেইল করছে, আর ইউ সেফ। তার মানেটা কি? এটা হচ্ছে আমি যে ব্র্যান্ডিংটা বা আমরা যে ব্র্যান্ডিংটা ক্রিয়েট করছি এটার উপর কিন্তু আমরা কিন্তু খুব আঘাতপ্রাপ্ত হচ্ছি। একটু ফোনটা নেই, তারপর আমি আবার আসি, যেহেতু দেশের বাইরের ফোন। হ্যালো, হ্যাঁ বলুন। আমরা শুনতে পাচ্ছি, কোত্থেকে বলছেন? আমি বলছি কলকাতা থেকে। কলকাতা। জি, কলকাতা থেকে আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন নাম বলে। হ্যাঁ, আমার নাম শেখ ওয়াসিম উদ্দিন, আমার বাড়ি মাদারীপুর। জি। তো আমি এখানে আপনার তাল কাঠের যে বাজার আমি দেখতেছি, সেখানে সে তুলনায় আমাদের দেশে তাল কাঠের দাম অনেক বেশি। সুতরাং এখান থেকে যদি আমি তাল কাঠ নেই, নিয়ে বাজারে ছাড়ি, যেমন দুটো বাজার আমাদের ওখানে আছে, জাকের হাট এবং উত্তরের হাট, এই বাজারে প্রচুর দাম। এখান থেকে যদি আমি তাল কাঠ
লরি ধরে মানে ট্রাক ধরে নেই, তাহলে প্রচুর মুনাফা আসবে। সেই লক্ষ্যে আমি জানতে চাচ্ছি যে কিভাবে এবং কি পলিসিতে এই তাল কাঠটা নেওয়া যায়। মানে প্রসেসিংটা কি হবে বা কিভাবে আপনি বাংলাদেশের মার্কেটে তাল কাঠ ঢুকাতে পারেন, রাইট? হ্যাঁ 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 জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি কলকাতা থেকে বলছিলেন। আমার মনে হয় আবু আলম চৌধুরী আপনি ওনার অ্যানসারটা দিতে পারবেন। না, সেটা সেই ক্ষেত্রে হল যে র মেটেরিয়ালস ইম্পোর্ট করার পারমিশন আমাদের আছে সরকারিভাবে, যে প্রসেসের দরকার সেই প্রসেসগুলি করতে হবে। উনি যদি কোনো সমস্যা হয় এই ধরনের প্রোডাক্ট করার জন্য, র মেটেরিয়ালস ইম্পোর্ট করার জন্য, তাহলে উনি অ্যাসোসিয়েশনের সাথে, চেম্বারের সাথে যোগাযোগ করলে উইল এক্সটেন্ড আওয়ার কোঅপারেশন। কোনো কমিউনিকেশন করার ওনাকে কি নাম্বার দিয়ে দিবেন, যেখানে আসলে উনি যেহেতু ভারত কলকাতা থেকে বলছে, সো ওনার যোগাযোগ, ওনার বাড়ি মাদারীপুর। মাদারীপুর, কিন্তু উনি যোগাযোগ করার জন্য আপনাদের সাথে কিভাবে উনি যোগাযোগ করবেন? উনি আমাদের চেম্বার আছে, অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন অফিসে চলে আসলে উনি পাবেন। ওনাকে ঠিকানা তো আমাদের ওয়েবসাইটে আছে, সব জায়গায় আছে। একটু ওয়েবসাইটের অ্যাড্রেস এবং ওনার অ্যাড্রেসটা একটু বলে দেন। আমরা বলে দিই, আমরা টেলিফোন নাম্বার বলে দিই, উনি সরাসরি যোগাযোগ করতে পারে। 831606 এই নাম্বারে ওনাকে যোগাযোগ করতে বলেন। আমরা ওনাকে যত ধরনের সহযোগিতা দরকার আমরা উইল এক্সটেন্ড। আমরা আশা করছি আপনি আপনার যে সমস্যার কথা বললেন, আপনি হয়তো নাম্বারটি আরেকবার যদি সমস্যা হয় লিখে নিতে পারেন, 831606 ব্র্যান্ডিং এর অভাবে আমরা যখন কোনো পণ্য মার্কেটে যায়, কোন দেশি পণ্য দেখেই মানুষ বলে যে যদি ইংল্যান্ডের পণ্য হয় খুব ভালো, চায়নার পণ্য হলে ক্ষণস্থায়ী, জাপানের পণ্য হলে আরো ভালো, বাংলাদেশের পণ্য হলে কেমন হবে। এই ব্র্যান্ডিংটা কিছুটা আমরা এই হস্তশিল্পের জন্য আমরা তৈরি করেছি, কিন্তু এই রাজনৈতিক পরিস্থিতিতে আমরা কিন্তু এটা হারাতে বসছি। যেমন আমার অনেক দিনের বায়ার, সেই শুধু একটা মেল দিছে আর কিছু না, আর ইউ সেফ, তার মানে কি তোমার এখানে গন্ডগোল, তুমি কিভাবে মাল দেবা, এই তো তার মনের মধ্যে সংশয়টা আসবে। নেক্সট টাইম সে আমার অর্ডার দেওয়ার সময় চিন্তা করবে। এই যে ব্র্যান্ডিংটা আমরা নষ্ট করতেছি, সম্ভাবনাময় দেশ বাংলাদেশ একটু এগিয়ে যাচ্ছিল, এর মধ্যে যদি আমরা বাধাপ্রাপ্ত হই পলিটিক্যাল কারণে, আমরা ক্ষতিগ্রস্ত হব সেটা বড় কথা নয়, দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু রাজনৈতিক নেতারা ক্ষতিগ্রস্ত হবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ওনারা তো রাজনীতি করে যাবেন। আমরা একটু টেলিফোনে যাই, আমার অনেকগুলো ফোন অপেক্ষা করছে। হ্যালো হ্যালো হ্যালো, কোত্থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ড কমিয়ে নাম বলে প্রশ্ন করুন। জি, আমি সাজিদুর বলছিলাম জুট ওয়ার্ল্ড এক্সপোর্ট থেকে। জি। আমার একটা ট্রেডিং হাউস আছে, জুট গুডস এক্সপোর্ট করে থাকি, মিলেমকির সাথেও কাজ করি, প্রাইভেট মিলগুলোর সাথে কাজ করি, ট্রেডিং হাউস আর কি। আমি একটু মুন্না ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। উনি আছেন, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মুন্না ভাই কেমন আছেন? জি ইনশাআল্লাহ। খুব খুশি লাগলো যে আমাদের হয়ে কথা বলছেন, বুকটা আসলে ভরে যায়। যদিও আমরা জুট গুডস এক্সপোর্ট করতে গিয়ে নানামুখী প্রতিকূল পরিবেশের সাথে লড়ছি, পাই না আমরা ব্যাংকের কোনো ভালো সাপোর্ট, পাই না একটা উদ্যোগ নিতে গিয়ে কারো পরামর্শ, সব মিলে কেমন যেন হজবরল এই ইন্ডাস্ট্রিটা। যদিও 80 দশকে আমরা ছিলাম টাইগার, তো ডে বাই ডে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে সবকিছুই। তো আমি চাবো আপনার যে মনের ভিতরে যে প্রতিকূল পরিবেশটা আপনি অলরেডি জেনে চলছেন, আপনি প্রত্যন্ত অঞ্চলে ঘুরছেন, দেশ বিদেশে ঘুরছেন, একটু দেশের ভিতরে যেন ভালো একটা পরিবেশ তৈরি করা যায় জুট গুডসকে এক্সপোর্টের জন্য, করে ভালো এক্সপ্লোর মার্কেটিং এর মাধ্যমে এপিবি কে আলাদা একটা ব্যবস্থাপনায় নিয়ে আসা যায়, বাংলাদেশ সরকারের একটা আলাদা ডেস্ক তৈরি করা যায়। আমাদের এটা র মেটেরিয়াল, 100% র মেটেরিয়াল জুট গুডস, তো আমাদের কোনো কিছু ইম্পোর্ট করতে হয় না। জি জি, আমরা বুঝতে পেরেছি। 100% না, তারপরেও আমরা এই জুট গুডসটা কেন পিছে যাই, কলকাতা কিভাবে এগিয়ে যায়? ভালো জি, প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে থ্যাংক ইউ প্রশ্নটা সুন্দরভাবে করার জন্য। যেমন আমি উদাহরণ দিই, আমরা এখন পর্যন্ত বাংলাদেশ মানে ভ্যালুয়েটেড প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারছি না। আমি যদি দর্শকদের সুবিধার জন্য বলছি, আমরা এই মুহূর্তে কাঁচা পাট যদি রপ্তানি করি, প্রতি টন এক্সপোর্টের এগেনস্টে আমরা পাচ্ছি $500 থেকে $550। আমরা যদি ইয়ার্নটা এক্সপোর্ট করি তাহলে সেটা $1000 থেকে $1200 আমরা প্রতি টন থেকে পাচ্ছি। আমরা ট্রেডিশনাল যে জুট গুডস করছি সেখান থেকে আমরা প্রতি টন থেকে
$1500 থেকে $1700 পাচ্ছি। আর আমরা যদি ভ্যালুয়েটেড প্রোডাক্ট এক্সপোর্ট করি তাহলে সেটা হচ্ছে 3000 থেকে 5000 ক্ষেত্র বিশেষে $10,000 আমরা আর্ন করতে পারছি। প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই জুট সেক্টর অনেক বছর ধরেই অবহেলিত, রাজনৈতিক সিদ্ধান্তটা পজিটিভলি এখানে অ্যাপ্লাই করা হয়নি। যেটা হয়েছে যে আমরা এই সেক্টরটা, এই ইন্ডাস্ট্রি 50 বছরের পুরনো ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও এই 50 বছর ধরেই এখনো হচ্ছে ট্র্যাডিশনাল মেশিন দিয়ে রান করছে। ইন্ডিয়া যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা 90 দশক থেকে এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার ক্ষেত্রে, বিশেষ করে ভ্যালু এডেড প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে তারা নতুন টেকনোলজি অ্যাপ্লাই করেছে। তার প্রেক্ষিতে যেটা হয়েছে যে তারা ভ্যালু এডেড অনেকগুলি পণ্য তৈরি করতে পারছে। আরও যদি সহজভাবে বোঝার জন্য আমি বলতে চাই যে আমাদের দেশে আমরা যারা উৎপাদন করছি, রপ্তানি করছি, আমাদের মেজর চ্যালেঞ্জটা হচ্ছে আমরা র মেটেরিয়ালসে খুব সীমিত কিছু ফ্যাব্রিক আমরা পাচ্ছি, যেখানে আমরা হ্যান্ডিক্রাফটেড প্রোডাক্ট বা ভ্যালুয়েডেড প্রোডাক্ট আমরা উৎপাদন করতে পারছি। সেখানে ইন্ডিয়া হচ্ছে প্রায় 100-র উপরে বিভিন্ন ধরনের ফ্যাব্রিক ডেভেলপ করছে। সেই ক্ষেত্রে সেটা দিয়ে তারা হোম টেক্সটাইল করছে, হাউস হোল্ড প্রোডাক্ট করছে, প্যাকেজিং প্রোডাক্ট করছে, লাইফস্টাইল প্রোডাক্ট করছে, টেক্সটাইল আইটেম করছে, তারা গিফট প্রোডাক্ট করছে, শপিং ব্যাগ করছে। যেমন একটা উদাহরণ দেই যে 2016 থেকে সারা ইউরোপে প্লাস্টিক ব্যাগ ব্যান্ড হয়ে যাচ্ছে। সেখানে কয়েক বিলিয়ন শপিং ব্যাগ মার্কেটিং করার একটা সম্ভাবনা তৈরি আর হয়েছে। সেটা কি পুরোটাই ওরা কি জুট থেকে চাচ্ছে? পুরোটা না, সব ধরনের ন্যাচারাল বেস প্রোডাক্ট আছে। যেমন একটা উদাহরণ দেই, ইন্ডিয়া 2013-তে শুধু শপিং ব্যাগ এক্সপোর্ট করে 2500 কোটি টাকা রুপি আর্ন করেছে। 2013-তে এসে সেটা করেছে 3700 কোটি রুপি। 2014-তে আরো বেড়েছে। এবং এই জায়গাটাতে হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রি এখনো ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনে ট্রেডিশনাল প্রোডাক্ট করছি, যেখানে ভ্যালুয়েশনের মাত্রাটা খুবই কম। সেখান থেকে আমরা আর্ন করতে পারছি না। সর্বোপরি আমরা যে আলোচনাটা করছি আজকে, যে আমরা যারা নতুন নতুন উদ্যোক্তা, একটা জুট ইন্ডাস্ট্রি করা কিন্তু একজন উদ্যোক্তার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে জুট ইন্ডাস্ট্রিগুলো যে হচ্ছে সাপ্লাই চেনের সাপোর্টার হিসেবে কাজ করতো, তাহলে এই জায়গাটাতে যদি একটা কম্পিটিটিভনেসটাকে এনশিওর করা যেত এবং ডাইভার্সিটি প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত ফেসিলিটিগুলো দরকার, যেমন হচ্ছে ডাইং দরকার, ল্যামিনেশন দরকার, এক্সারসাইজ ডেভেলপমেন্ট দরকার, প্রোডাক্ট ডেভেলপমেন্ট দরকার, এইগুলো যদি একটা আমব্রেলার আওতায় আনা যেত, তাহলে এই সেক্টর থেকে অনেক ছোট ছোট উদ্যোক্তা বের হয়ে আসতে পারতো, যেটা স্থানীয় বাজার এবং আন্তর্জাতিক বাজারে সমন্বয়কে কাজে লাগাতে পারতো। আমাদের টেলিফোন অপেক্ষা করছি, একটু ফোন নেই। হ্যালো হ্যালো, জি কোথা থেকে বলছেন? গুড মর্নিং, আমি ইঞ্জিনিয়ার জিপি কুমার বড়ুয়া বলছি চিটাগং থেকে। আমি একটু আবু আলম চৌধুরী স্যারের সাথে কথা বলতে চাই। জি, উনি আছেন, আপনি প্রশ্ন করতে পারেন। আপনাকেও গুড মর্নিং। জি জি, হ্যালো হ্যালো, হ্যালো যিশু। বস, আমি ইঞ্জিনিয়ার জিপি কুমার বড়ুয়া ফ্রম চিটাগং। I congratulate you for your good deliberation Thank in you. the export. থ্যাংক ইউ। আমি জিতু কুমার বড়ুয়া চিটাগং থেকে বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ যিশু, কেমন আছো? থ্যাংক ইউ। আপনার খুব সুন্দর লাগছে এবং ডেলিভারেশন খুব ভালো। দেশের জন্য আর একটু কাজ অবদান। জি, আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমি আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু জানতে চাচ্ছিলাম, আন্তর্জাতিক বাজারে আমরা যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভারতে যে চাহিদাটা আছে, ইন্ডিয়ার সাথে সাথে কিন্তু চায়নাতে চাহিদা ভিন্ন। এই অনুযায়ী যদি আমরা ডিজাইনার এবং আমাদের দেশের নতুন নতুন পণ্যের কী ধরনের চাহিদা, রিসার্চের কথা আপনি বলছিলেন, নতুন ছেলেমেয়েদেরকে যদি আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, সেখানে কর্মসংস্থান যেমন বাড়ছে, আমাদের উদ্যোক্তা তৈরি হওয়ারও সুযোগ থাকছে। সেই জায়গা থেকে আপনারা কোনো কাজ আসলে করছেন কিনা? সময় খুব কম, তারপরও সংক্ষেপে আমি এতটুকু বলতে চাই, আন্তর্জাতিক বাজারের জন্য যদি কালারের কথা বলেন, তাইলে 1 বছর আগে ওরা একটা কালার ডিক্লেয়ার করে ওরা নেক্সট ইয়ার কোন কালারটা করবে। এখন এই ধরনের জিনিস রিসার্চের জন্য আমাদের দেশে এই জন্যই রিসার্চ সেন্টারের কথা আমি বলেছি। কি কালার আমি যাব, কি ডিজাইন আমরা যাব, এই ডিজাইনগুলির জন্য একটা ওরিয়েন্টেশন প্রয়োজন আছে। আপনাকে আমি আবারও রিপিট করতেছি, সেটা হলো যে বর্তমানে যে এক্সপোর্টগুলি হচ্ছে সেটা মুষ্টিমেয় কয়েকজন উদ্যোক্তার নিজস্ব উদ্যোগে এই জিনিসগুলি হচ্ছে, কিন্তু অ্যাজ এ হোল ইন এ ব্রড সেন্সে যদি করা হয়, যেমন ফিলিপিনে যেরকম এদের হ্যান্ডিক্রাফটস এক্সপোর্ট, এদের র মেটেরিয়ালস সব কিছু মিলে ওরা যে ধরনের টোটাল দেশব্যাপী যেই প্রোডাকশনগুলি হচ্ছে, আমার দেশে সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমরা ওইভাবে সৃষ্টি করতে পারি নাই। আমাদের দেশে যত ধরনের র মেটেরিয়ালস আছে সবগুলি কিন্তু আমরা ইউটিলাইজও করতে পারছি না। এই ইউটিলাইজ করতে গেলে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করতে হয়, বিভিন্ন রকম ওয়াশ করতে হয়, এবং যে র মেটেরিয়ালস এটার একটা গুণগত পরিবর্তন করে নিতে হয়। শুধু সন দিয়ে আমরা করব, সনেরও কিন্তু একটা পরিবর্তন দরকার আছে। এই ধরনের স্টেজ বাই স্টেজ এগুলো যদি আমাদের রিসার্চ থেকে যদি
না হয় আমরা কিন্তু আসলে যেভাবে আমরা বড় উদ্যোগ করে নিতে চাচ্ছি সেটা সম্ভব নয়। সেটা সবসময় এটা না হলে কিছু মাত্র উদ্যোক্তার কাছে এটা থেকে যাবে এবং এটা পুরো দেশব্যাপী আমাদের কিন্তু এটা ছড়িয়ে দেওয়া সম্ভব নয়। পুরো দেশব্যাপী ছড়াতে হলে উদ্যোক্তা, সরকার এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন, চেম্বার সবাইকে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করলে এবং টোটাল প্রজেক্ট নিয়ে কাজ করলে সেটা হবে। আমি শুধু একটা জিনিসই বলি আপনাকে, যে আমরা এক সময়ে একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আসছিল। এই প্রজেক্টের মধ্যে একজন লোক আসছিল, বলেছিল যে কি করবে। তখন ভাইস চেয়ারম্যান ছিল মোকাম্মল সাহেব। উনি জিজ্ঞেস করছিলেন ওনাকে, আপনি কি করবেন? বলে আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে এগুলির বইপত্র লিখবো। বলে আমার উদ্যোক্তারা আর যারা প্রডিউসাররা বই লিখতে পারে না, তুমি হাতে কলমে কি করবে এটা বলো। এরপর আমরা প্রজেক্ট বদলাইয়ে ফিলিপিন থেকে আমরা কিন্তু এবং ক্যালকাটা থেকে বিভিন্ন কারিগরে নিয়ে আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়েছি। এই প্রশিক্ষণের ফল কিন্তু এখনও চলতেছে। সেজন্য আমরা যে বই লিখে আমাদের এগুলি হবে না, আমাদের প্র্যাকটিক্যাল কাজে যেতে হবে। প্র্যাকটিক্যাল কাজে গেলে আমাদের কিন্তু সম্ভাবনাময় দেশ, গ্রাম উন্নতি হবে এবং গ্রামগঞ্জের মানুষ আপনার এই যে শহরে আসার সেই জিনিসটা বন্ধ হবে এবং গ্রামের অর্থনীতিটা আরও লাভবান হবে এবং লোকজন আরও বেনিফিটেড হবে। আমরাও আশা করছি যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা যারা রয়েছে তাদের সমন্বয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হবে এবং সারা বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য আরও বেশি কার্যক্রম হাতে নেওয়া হবে, যাতে সরকারের সহযোগিতা থাকবে বেসরকারি উদ্যোগ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের